আমরা কাল দেশে যাচ্ছি এগুলো। আবরাজ বউয়ের অহেতুক চিন্তার কথা শুনে ফিক করে হেসে উঠল। বোকা না কি মেয়েটা, সামান্য একটা বিষয় নিয়ে মন খারাপ করছে, অদ্ভুত। আবরাজ ফিজার কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিল, কিছুটা ঝুঁকে বলে, আমাদের সাথে যাবে তারা? ধন্যবাদ মিস্টার মাফিয়া। আচমকাই এমন কথা বলবে ফিজা আবরাজ ভাবেইনি। খুশি হয়েছে মেয়েটা। আবরাজ হাসে, জিজ্ঞাসা করলো, শাড়ি পছন্দ হয়েছে? অনেক। আমাকেও একটু করতে পারো? এখন তো আমার এই শাড়ির উপর হিংসা হচ্ছে, জেলাস। আবরাজের এমন অদ্ভুত কথায় ফিজা না হেসে পারল না, শব্দ করে হাসলো। আবরাজ বউয়ের হাসি মুখের দিকে অপলক তাকিয়ে রইল, মুগ্ধ হলো। এই প্রথম মায়ের পর কোনো নারীর হাসি তাকে মুগ্ধ করলো। বুকে চিনচিন ব্যথা করে, ডান হাত বুকের বাঁ পাশে রাখে, অস্পষ্ট সুরে বলে, আমার বুকে পেইন হচ্ছে সুগন্ধি ফুল। ওমা, সে কি কথা, হঠাৎ করে বুকে কেন ব্যথা হচ্ছে? জানি না। ডক্টর ডাকতে বলবো সাব্বির সাহেবকে? না, তুমি একটু এদিকে এসো। ফিজা হাতের শাড়ি বিছানায় ফেলে দ্রুত এগিয়ে গেল। আবরাজ বইয়ের হাত টেনে নিজের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। ফিজা ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলো ঘটনা কি। আবরাজ মুখ গোল করে শ্বাস ফেলে বেশ কয়েকবার, তারপর ফিজার দিকে তাকিয়ে বলল, এখন ঠিক আছে, চলো ঘুমিয়ে পড়ি। ফিজা ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু কি বলবে খুঁজে পায় না। বরং অল্প স্বল্প লজ্জা এসে তাকে ঘিরে ধরল। আবরাজের বাচ্চাদের মতো কাণ্ড দেখে আবার হাসিও পেল। দারুণ মানিয়েছে তোমায় এই শাড়িতে সুগন্ধি ফুল। গতকালের সেই কালো শাড়ি, সব সময়ের মতো অল্প স্বল্প শ্বাস, মূলত সুন্দর লাগছে তো মেয়েটাকে। আবরাজের চোখে এই রমণীকে সব সময় সব রকম ড্রেসে ভালো লাগে, তাই তো প্রতিদিন ফিজার ড্রেস আপ নিয়ে তার একটা মন্তব্য করাই চাই, বইয়ের সৌন্দর্যে প্রশংসাও করা চাই। ফিজা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে, লাগানো শেষ। আবরাজের দিকে ঘুরে দাঁড়ালো, বলল, এসব বলে বলে মেয়েদের সাথে ফ্লার্ট করেন? আবরাজ খান স্বেচ্ছায় কখনো কোনো মেয়ের সাথে কথা বলে না। আবরাজ গম্ভীর স্বরে বলে। ফ্রিজা ভ্রু টান টান করে কাঁধ উঁচিয়ে বলল, ইন্টারেস্টিং। তাহলে আমি একমাত্র মেয়ে যার সঙ্গে আবরাজ খান বেহায়াপনা করে। তুমি মেয়ে নয়, তুমি আমার বউ, মিসেস আবরাজ খান। আবরাজ বসেছিল সোফায়। ফিজার কথায় ঝড়ের বেগে এসে আবরাজ মেয়েটার একদম নিকটে দাঁড়ালো, এক হাত আলতো করে নিজের সাথে জড়িয়ে ধরে। ফিজার ভালো লাগে, চোখের দিকে তাকিয়ে রইল। আবরাজ ধীর স্থিরে বইয়ের অষ্টদয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। হাত দুটা ফিজার কোমর জড়িয়ে ধরে আছে। বাহিরে কোনো কিছুর মর্মর শব্দ হচ্ছে, অথচ কারো খেয়ালই নেই সেদিকে। দরজা চাপিয়ে রাখা। হঠাৎ সাব্বির হন্তদন্ত হয়ে সেটা দিয়ে প্রবেশ করে, সাথে ফাতিহা। মেয়েটার হাত শক্ত করে ধরে আছে সাব্বির। আবরাজ ফিজা দুজনেই ওদের দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। চারদিক থেকে ধোঁয়া এসে অন্ধকার হচ্ছে আশপাশ। সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল, আমাদের পেছনের গ্যারেজে আগুন লেগেছে স্যার, দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে। কথাগুলো যেন বিস্ফোরণ ঘটল আবরাজ ফিজার কানে। ফিজার সাথে সাথে আবরাজের বাহু জড়িয়ে ধরল। আবরাজ ফিজার হাতের উপর হাত রেখে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, হোয়াট? কিভাবে হলো এটা? গার্ডরা কোথায়? সাব্বির কিছু বলার আগে বেশ জোরে শব্দ হলো। ফিজার চমকে উঠে আবরাজকে জড়িয়ে ধরল। আবরাজ বউয়ের হাত শক্ত করে ধরে বাহিরের দিকে পা বাড়ালো। সাব্বির ফাতিহাকে নিয়ে পেছনে এলো। বাহিরে আগুন লাগা অসম্ভব নয়, তুষারপাত হয় রাতে, কিন্তু এর মধ্যে আগুন। সকাল এখন। পেছনে গ্যারেজে আগুনের ধোঁয়ায় অন্ধকার চারপাশ। গেট অনেকটা দূর। ওরা দ্রুত পা ফেলে সেদিকে। অর্ধেক যাওয়ার পর ফিজা থেমে গেল। হঠাৎ কিছু মনে পড়ল ওর। ফিজা আবরাজের হাত ছাড়িয়ে নিল। আগুন এখনো এদিকে আসেনি। আবরাজ অবাক হয়ে বউয়ের মুখের দিকে তাকায়। ফিজা বলে, আপনি অপেক্ষা করুন বাইরে।
আমি 2 মিনিটে আসছি। বলে শাড়ির কুচি সামলে দৌড়ে বাড়ির ভেতর যেতে লাগলো। ঘটনা এত দ্রুত ঘটলো আবরাজ যেন কিছু বুঝতে পারছে না। যখন বুঝলো ফিজা এখানে নেই তখন মাথায় এলো ওকে আটকাতে হবে। আবরাজ ঝড়ের বেগে গিয়ে ফিজার হাত টেনে ধরলো পেছন থেকে। কোনো কথা না বলে কোলে তুলে নিল মেয়েটাকে। ফিজা ছুটাছুটি করতে লাগলো। আবরাজ সাব্বিরের দিকে তাকিয়ে বলল, গাড়ির ব্যবস্থা করো ফার্স্ট। আবরাজ প্লিজ 2 মিনিট সময় দিন আমাকে, ভেতরের লাগেজটা। ফিজা আকুতি ভরা টলমল চোখে তাকে বলে উঠল। আবরাজের চল শক্ত হয়ে আসে। মেয়েটা পাগল হয়েছে। 1 মিনিট পর এখানে কি হবে কেউই জানে না, আর ও 2 মিনিট সময় চাচ্ছে। আবরাজ রেগে চল শক্ত করে বলে উঠল, ইউ ম্যাড? তুমি দেখতে পাচ্ছ না আগুন এদিকে চলে এসছে? আমি এতক্ষণে চলে আসতে পারতাম, প্লিজ যেতে দিন। ফিজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আবদার করে। আবরাজ ফিজাকে কোল থেকেও নামাচ্ছে না। ফিজা ছুটাছুটি করছে। আবরাজ ভ্রু জোড়া কুঁচকে জিজ্ঞাসা করল, বাট হোয়াই? আপনার দেয়া শাড়ির লাগেজটা আমি সকালে সাব্বির সাহেবকে দেইনি, এটা ভেতরে রয়েছে, আনতে হবে ওটা, প্লিজ যেতে দিন। আবরাজের এবার নিচে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল। ফিজা টলমল চোখে তাকিয়ে আছে আবরাজের দিকে। এই প্রথম আবরাজ তাকে ভালোবেসে তারই পছন্দের জিনিস দিয়েছে, আর সেটাও এখন আগুনে পুড়বে। সকালে যখন ওদের লাগেজ নিয়েছে সাব্বির, তখন ফিজা ইচ্ছে করে শাড়ির মিনি লাগেজটা নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু কে জানতো এই প্রথম ভালোবাসার মানুষটার দেওয়া গিফট এভাবে আগুনে পুড়ে ছাই হবে। ফিজা আনমনেই বাড়িটার দিকে তাকিয়ে আছে। এখনো আগুন এদিকে আসেনি পুরোপুরি। আবরাজ ওকে নামিয়ে দিতেই ও সেদিকে দৌড়ে যাওয়ার জন্য উদ্যক্ত হতেই আবরাজ আবার ওর হাত ধরে ফেলল। এবার আর কোনো দিকে না তাকিয়ে এক টানে নিজের সামনে এনে গালে 2 হাত রেখে নিজের ওষ্ঠদ্বয় বউয়ের ওষ্ঠে আবদ্ধ করলো। এই মুহূর্তে এই রমণীকে শান্ত করার এর চেয়ে উত্তম থেরাপি আর কিছু হতে পারে না বলে মনে হলো না আবরাজের। আর হলোও তাই। ফিজার সাথে সাথে নিশ্চুপ শান্ত হয়ে গেল। সাব্বির ফাতিহা ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ফাতিহার চোখের উপর সাব্বির সাথে সাথে হাত ঠেকালো। ফাতিহাও নিজেও সাব্বিরের চোখের উপর হাত রাখলো। সাব্বির বউয়ের কাণ্ডে জিজ্ঞাসা করলো, এটা কি হলো? আপনি যা চাইছিলেন তাই তো হলো। সাব্বির হাত সরিয়ে নেয়। ফাতিহা নিজেও সরিয়ে নেয়। ততক্ষণে গাড়ি আর পুলিশের গাড়িও এসে পৌঁছিয়েছে। আবরাজও বউকে ছেড়ে দিয়েছে। ফিজা নিচের দিকে তাকে মিনমিন করে বলে উঠল, শাড়িগুলো। আমি তোমায় 1000টা শাড়ি কিনে দিতে পারবো, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে নিজেই হারিয়ে ফেলবো। এই প্রথম আবরাজ খানের কণ্ঠে আবেগের আবেশ অনুভব করলো ফিজা। কোনো দিকে না তাকিয়ে জড়িয়ে ধরল আবরাজকে। আবরাজ নিজেও জড়িয়ে ধরে বউকে। তবে পুরুষটার মনে চলছে অন্য প্রশ্ন। আগুনটা কিভাবে লাগলো? স্বেচ্ছায় নাকি দুর্ঘটনাবশত হয়েছে এই অগ্নিকাণ্ড? পাগল হয়ে গিয়েছো তুমি ত্রেনা, এটা করা একদম ঠিক হয়নি মাই প্রিন্সেস। আবরাজ জানতে পারলে খুব খারাপ হবে। মিস্টার জি এর কথায় কোনো ভাবান্তর ঘটে না ট্রিনার। সে এক মনে কিছু একটা খেয়ে চলছে। মনে হচ্ছে যা করেছে এই নিয়ে সে একটুকু চিন্তিত কিংবা ভয়ার্ত নয়, বরং বিরক্ত বাবার এসব কথায়। ট্রিনা বিরক্তিকর বিরস মুখে বলে উঠল, ও প্লিজ পাপা, তুমি প্লিজ আমায় বিরক্ত করো না এখন, এমনিতেই আমার মুড খারাপ আছে। জুনায়েদ কবির এবার ট্রিনার খাপ ছাড়া গোছের ভাব দেখে রাগে ভেতরে ভেতরে ফেটে পড়ে। মেয়েটা এবার বাড়াবাড়ি করেছে। কি দরকার ছিল আগুন নিয়ে খেলার? বাঘের কারণে বাঘুনিকে আঘাত। এবার বাঘ খেপলে এপার ওপার সব হাতছাড়া হবে। তাই সে কিছুটা গম্ভীর রাগী স্বরে বলে, এটা ঠিক হয়নি। আবরাজ জানতে পারলে ঝামেলা করবে। ট্রিনা, তোমার ধারণা নেই আবরাজ এটার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আবরাজকে চাই, আই ওয়ান্ট আবরাজ। তোমার কেন এত রাগ হচ্ছে জুনায়েদ? ওই 3rd ক্লাস মেয়েটার জন্য? ভুলে গিয়েছো তোমার ওই গুপ্ত ঘরের নিউজ পুলিশকে আবরাজ দিয়েছে? ট্রিনা কিছুটা উচ্চ স্বরে কথাগুলো বলে উঠল। জুনায়েদ জানে তার এই বেআইনি অস্ত্রের খবরটা আবরাজ পুলিশকে দিয়েছে। এতে তার বিরাট লস হয়েছে, কিন্তু আফসোস নেই এতে। তারপরও সে আবরাজের সাথে মুখোমুখি হয়েও খারাপ ব্যবহার করেনি। কারণ একটাই, হ্যাঁ সেই কারণ
ট্রিনার কথাই সত্যি। ফিজার জন্য সে ট্রিনার ওপর খেপেছে। যদি আগুনে ফিজা নামের রমণীর কিছু হয়ে যেত তাহলে জুনায়েদ নিশ্চয়ই ট্রিনার একটা কিছু করে ফেলতো। মিস্টার জি মেয়েকে কিভাবে নিয়ন্ত্রণ করবে বুঝতে পারছে না। অসুস্থতা আর নিজের জেদ, মেয়েটা হিতাহিত জ্ঞান শূন্য আপাতত। এটা দ্রুত চিকিৎসার প্রয়োজন, যেটা নিতে ট্রিনা নারাজ। তার ভাষ্যমতে আবরাজকে সে পেয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু মিস্টার জি জানে ট্রিনা কোনো দিন আবরাজকে পাবে না, আর না কোনো দিন সুস্থ হবে সে। মিস্টার জি হঠাৎই দুশ্চিন্তাগ্রস্তে কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি জানতে না ওরা আজ বাংলাদেশ যাচ্ছে? নো পাপা, জানলে রাতে দিতাম যখন আবরাজ বাসায় ছিল না। বাট আমি তো খবর নিয়েছিলাম আবরাজ আর সকালে বাড়িতে থাকার কথা ছিল না। তাহলে কিভাবে কি? উফ, পাগল করে দিচ্ছে আমায় এই আবরাজ খান। ট্রিনা মর্মার্থ হয়ে বলে। জুনায়েদ ভ্রু কুঁচকে নেয়। সে নিজেও খবর যতটা পেয়েছিল আবরাজ আজ সপ্তাহ হবে ফিজার সাথে নেই। তাহলে কিভাবে সম্ভব এটা? তবে কি আবরাজ বাড়িতে থেকেও বাহিরে মিথ্যা বলেছে সবার কাছে? কিন্তু সে তো মিস্টার জি এর পার্টনার করিমের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। আবরাজের সাক্ষাৎ মানে লাইফ হেল। জুনায়েদ মিস্টার জি কে উদ্দেশ্য করে বলল, আবরাজ ডেনমার্ক গিয়েছিল। যায়নি, আমি জানতাম এটা। শোনোনি আমার কথা? জুনায়েদ চোখ বন্ধ করে নিল। অতিরিক্ত রাগে চোয়াল শক্ত হচ্ছে। সে এতদিন ছিল না এখানে, থাকলে নিশ্চয়ই এই সুযোগ কাজে লাগতো। তবে কিছু ভেবে বাঁকা হাসলো। ততক্ষণে ট্রিনা নিজের ফোনে আবরাজের ছবি দেখতে ব্যস্ত। মিস্টার জি তপ্ত শ্বাস ফেলে মেয়ের পাগলামি দেখে। ফিজা ঘুমিয়ে আছে। সাব্বিরের সাথে ফোনে কথা বলছে আবরাজ। সাব্বির অন্য গাড়িতে, জরুরি কথা আছে বিধায় আবরাজ ফিজা ঘুমানোর পরপরই কল করেছে সাব্বিরকে। সাব্বির ফোনের ওপাশ থেকে বলে, স্যার, আপনার ইনফরমেশন ঠিক ছিল। আমাদের আরো আগে সেখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। আরও আগে বেরিয়ে এলে ওদের এমন আফসোসের দাবানলে জ্বালাতে পারতাম নাকি? হুম, এখন চলবে, ও নিজেই জ্বলবে। সাব্বির বুঝে ফেললো তার স্যার আসলে ইচ্ছে করে এমনটা করছে ট্রিনাকে মানসিকভাবে আরও বিধ্বস্ত করতে। আবরাজ আরও কিছু কথা বলে কল কাটে। ফিজা গভীর ঘুমে। আবরাজ ফোঁস করে দম ছাড়ে। মেয়েটা লম্বা সময় জার্নি করে একদম নেতিয়ে পড়েছে। বুকে চেপে রেখেছে আবরাজ বউকে। মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় আনমনে। পরপর থতমত খেল। বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। নিজের সিগারেটে পোড়া ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, সিগারেট খেলে ভালো লাগে, তবে বউকে চুমো খেলে শান্তি লাগে। আবরাজ খান চিন্তিত হলো। সিগারেট কি তবে ছেড়ে দেওয়া উচিত? নিয়ম করে বউয়ের ঠোঁটে চুমু খেলে কি সিগারেটের নেশা পরিবর্তন হয়ে বউকে চুমু খাওয়ার নেশাতে পরিবর্তন হবে? বাড়িতে ফিরে ফিজার মন ফুরফুরে হয়ে গেল। রাত অনেক হয়েছে, তবুও সবাই তাদের জন্য অপেক্ষা করছে। ফিজার মা বোন এসেছে। বাড়িতে সবাই ওদের নিয়ে ব্যস্ত হলো। আবরাজ আজ সবার সাথে প্রায় টুকটাক কথা বলল, যা আগে কখনোই করতে দেখা যায়নি। রাতের খাবারের জন্য তারা দিতেই আবরাজ আর ফিজা গেল ফ্রেশ হতে। সাব্বির আর ফাতিহাও আছে। সবাই যে যার মতো রুমে গেল। মহিতা বেগম বেআইনের সাথে রান্নাঘরে গেল। ইলা বেগম বেশ শৌখিন মানুষ। বাড়িতে বেশ কিছু কাজের লোক থাকলেও রান্না তিনি নিজেই করেন। এখন রান্নাঘরে গিয়ে সব গুছিয়ে নেবে। মহিতা বেগমও তাই ওনাকে সাহায্য করতে গেল। মিষ্টি ঘুমে ঢুলুঢুলু করছে। বাচ্চা মেয়ে, কিছুদিন আগেই পরীক্ষা দিয়েছে সে। এখন ফ্রি টাইম কাটাচ্ছে। ভাই ভাবির সাথে সাক্ষাৎ করে রুমে চলে গেল ঘুমাতে। পুরুষ বলতে আবরাজের বাবা আছে এখন। মিলন খান ডাইনিং টেবিলে গিয়ে বসলো। মেহরিন সোফায় বসা। বাড়িতে আব্রাহাম নেই। মেহরিন তাই আপাতত নিশ্চিন্তে আরাম করছে। কোনো অজানা কারণেই আব্রাহামকে দেখলে কিংবা আশেপাশে থাকলে মেয়েটা অস্থির হয়ে যায়, যা নিয়ে সে বড়ই বিরক্ত। এই পুরুষ আশেপাশে থাকলে ওর কেন নিজেকে এমন এলোমেলো লাগে। অতিরিক্ত টেনশনে তো প্রেশার বেড়ে যায়। কি এক যন্ত্রণা। মেহরিন এসব ভেবে উঠে দাঁড়ালো। তখন সদর দরজা দিয়ে প্রবেশ করে আব্রাহাম। ফর্মাল ড্রেস আপ। লম্বা চওড়া পুরুষটার বক্ষ
টান টান করে হাঁটে। হাঁটার স্টাইলে কেমন আভিজাত্য ফুটে ওঠে। মেহেরিন নিজের চক্ষুদ্বয়ে পর্যবেক্ষণে নিজেই থতমত খেলো। মাথা ঝাঁকিয়ে দ্রুত রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। এদিকে আব্রাহামেরও এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া দেখে ভ্রু কুঁচকে তাকায় সেদিকে। মেয়েটা একদম চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের। যেখানে তাকে দেখলে অফিসে কিছু মেয়ে উকিঝুঁকি মারে, রাস্তাঘাটেও মেয়েরা তাকে আর চোখে দেখে। স্কুল কলেজ ভার্সিটি থাকতে প্রায় মেয়ের প্রস্তাব পেত, সেখানে এই মেয়ে তাকে সর্বদা এড়িয়ে চলে। পরপরই দৃষ্টি ঘুরিয়ে সিঁড়িতে তাকাতেই দৃষ্টি স্থির হয় ফিজার নামের রমণীর উপর। নর্মাল একটা সাদা রঙের থ্রি পিস পরা, মাথায় ঘোমটা টানা, কিছু এলোমেলো চুল, ওড়না ফাঁকফোকর দিয়ে বাহিরে অবস্থান করছে। আব্রাহামের কয়েক সেকেন্ডের জন্য বোধহয় স্থান কাল মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছে। তবে পরক্ষণেই স্বয়ং আবরাজ খানকে ফিজার পেছনে পেছনে নিচে আসতে দেখে দৃষ্টি সংবরণ করে। মানিয়েছে চমৎকার দুজনকে। সুঠাম দেহের চমৎকার সুদর্শন পুরুষ আবরাজ খানকে যে কোনো রমণীর নজরেই লাগবে। ঠিক তারই বিপরীতে তারই স্ত্রী ফিজা সিদ্দিকা পুষ্প। আব্রাহাম নিজের কিছু সময় পূর্বের কর্মে নিজেই লজ্জিত। আবরাজ ফিজা নিচে আসতেই সে নিজেকে সামলে নিল। ভাইয়ের সাথে তার কথা হলো। ফিজা ভালো মন্দ জিজ্ঞাসা করে দ্রুত প্রস্থান করে সেখান থেকে। চোখে পড়ল আবরাজের, সেটা ভালো লাগলো। খাওয়া দাওয়া আড্ডা শেষ হলো খুশ গল্প করে। এরপর আবরাজ আগে নিজের রুমে চলে গেল। ফিজা গাড়িতে ঘুমিয়েছে বিধায় তেমন সমস্যা হলো না। রাত অনেক করে সে রুমে এলো। ততক্ষণে রুমের লাইট অফ করে আবরাজ বিছানায় বসে ল্যাপটপে কিছু করছে। ফিজা রাতের প্রয়োজনীয় সব শেষ করে বিছানায় গিয়ে লাফাতে লাফাতে একদম আবরাজের গা ঘেঁষে বসলো। আবরাজ সাথে সাথে বউকে নিজের কোলের উপর তুলে বসালো। আবরাজের গলা জড়িয়ে ধরে বসলো ফিজা। এখনো ল্যাপটপ স্ক্রিনে তাকায়নি মেয়েটা। আবরাজের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি দেখছেন? তুমি দেখো। ফিজাকে ইশারা করে ল্যাপটপের দিকে তাকাতে বলে আবরাজ। ফিজা তাকায় সেদিকে। একটা ফুটেজ চলছে। কয়েক সেকেন্ড সেটা অবলোকন করার পর ফিজার চক্ষু কপালে উঠে, সাথে সাথে বলে উঠল, অসভ্য আবরাজ খান, বাজে পুরুষ ইউ। বলতে বলতে ফিজা আবরাজের গলায় পেঁচানো হাত ছাড়াতে চাচ্ছিল। আবরাজ সেটা হতে দিল না। বউয়ের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। যা দেখে আবরাজ বলল, আমার দিকে দেখো। আপনি এটা বন্ধ করুন প্লিজ আবরাজ। ফিজা চোখ বন্ধ রেখে অনুরোধ স্বরে বলে। আবরাজ স্থির কণ্ঠে বলল, কখনোই না, তুমি আমাকে দেখো। আপনি বাজে। রুমে কেউ সিসি ক্যামেরা লাগায়? আমি লাগিয়েছি। আল্লাহ রক্ষা করো, প্লিজ এটা ডিলিট করো। করব, শর্ত আছে। এটা কেমন কথা? ফিজা চোখ বন্ধরত অবস্থায় ভ্রু কুঁচকে নিল, মুখে আওড়ালো, এটা কেমন কথা? এমন কথা মানবে কিনা বলো। আগে বলুন। ফিজা তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে থেকে বলল, তুমি ওই স্ক্রিনে দেখানো ভিডিওতে যা করেছো তা আমার সামনেও করতে হবে। ফিজা চমকে উঠল। অসম্ভব, এটা কিভাবে করবে সে? এটা আবরাজ খানের সামনে শাড়ি পরতে হবে। সে নিজের অনুভূতি সামলাতে পারবে তো? পারবে না। আবরাজ বউয়ের মতিগতি বোঝার চেষ্টা করে। কোনো রকম জবাব না পেয়ে হেয়ালি স্বরে বলল, না পড়লেও সমস্যা নেই। ওখানে থাকতে যতদিন শাড়ি পরেছো সবগুলো ভিডিও আমি দেখব রোজ, আর আমার সাথে তোমাকেও দেখতে হবে। আবরাজ এটা ঠিক না। ফিজা অসহায় কণ্ঠে বলে উঠল। আবরাজ গম্ভীর স্বরে জানতে চাইল, কি ঠিক না? বউ তুমি আমার, পরনারী না? বউ এই শব্দটা ফিজার মনে প্রতিবার গভীর দাগ কাটে, আর এবারও কাটল। চিন্তিত হলো সে। ব্যাপারটা ভাবাভাবি থেকে সোজা একটা সিদ্ধান্তে চলে এলো। খুব বেশি তো চাচ্ছে না, তবে আবরাজের চাওয়ার পথটা ভিন্ন রকম। ফিজা আবরাজের চোখের দিকে তাকালো, এবার বলল, আপনার চাওয়া পূরণ হবে, তবে ভালোবেসে নয়। আপনার কামনা বাসনার চাওয়া আমিও কামনা বাসনা থেকে পূরণ করব। এভাবে বলে না, ঠিক
এইখানে লাগে সুগন্ধি ফুল। আবরাজ বুকের বাঁ পাশে ইশারা করে কাতর কণ্ঠে বলে। ফিজা মুখ ঘুরিয়ে নিল। আবরাজ আবার থুতনিতে আঙ্গুল ছুঁয়ে নিজের দিকে করে নেয় মুখ। ফিজা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরাজ বইয়ের কপালে চুমু খায়। অদ্ভুত এক প্রশান্তি এসে মন ভালো হয়ে যায় তার। বলল, আমি আবার বিয়ে করতে চাই। আমি সেটা আগে থেকে জানতাম। মাফিয়াদের কখনো একটা দিয়ে হয় না। ফিজা তাচ্ছিল্য হেসে বলে উঠল। আবরাজ চোখ পিটপিট করে তাকালো। কি বলে এই মেয়ে, মাথা খারাপ হয়ে গেল নাকি? আবরাজ ভ্রু জোড়া কুঁচকে মাথায় একটু চাপ দিতে বুঝতে পারে ফিজা তার কথার নেগেটিভ কিছু ভেবেছে। আবরাজ চোখ বন্ধ করে ঠোঁট গোল করে শ্বাস টানে। এক লাইন বেশি বোঝাটা মেয়েদের ভুল নয়, এটা তাদের রোগ একটা। আবরাজ তবুও কোমল গলায় বলল, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা। ধন্যবাদ।